প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর প্রথম পর্বে পৃষ্ঠা 141 হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। এই অভিজ্ঞতায় শিখতে পারবে ত্রিকোণমিতির ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত, বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান, উন্নতি ও অবনতি কোণ, দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা ও সমাধান। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের বাস্তব জীবনের সাথে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এরপরে আমরা এখানে দুটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম যে ছবিটা, সেখানে দেখা যাচ্ছে যে এখানে একটা প্লেন দেখা যাচ্ছে। এরপরে নিচে আমরা এখানে প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এবং প্রথম বন্ধুর সাথে দেখতে পাচ্ছি 60 ডিগ্রি কোণ, আর দ্বিতীয় বন্ধুর সাথে আমরা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি কোণ। আর এখানে উচ্চতা উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে উচ্চতা কিন্তু সমান, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি উচ্চতা কিন্তু আমাদের জানা নেই, আর এখানে থেকে এখানে যে প্রথম বন্ধুর যে দূরত্ব সেটাও কিন্তু আমাদের জানা নেই, সেটা কিন্তু x দেওয়া আছে। আর প্রথম বন্ধু থেকে দ্বিতীয় বন্ধুর দূরত্ব দেওয়া আছে 500। এরপর এখানে যে আমরা দুইটা কোণ দেখতে পাচ্ছি, এগুলো কি উন্নতি কোণ নাকি অবনতি কোণ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই অধ্যায়ের মধ্যে বিস্তারিত আলোচনা করব সামনে। এবার আমরা পরবর্তী ছবিটার দিকে তাকাই। আমরা পরবর্তী ছবিতে কিন্তু একটা গাছ দেখতে পাচ্ছি, এবং এই গাছের ছায়াটি কিন্তু এখানে পতিত হয়েছে, সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে এই গাছের সাথে, অর্থাৎ গাছের গোড়া থেকে এবং শীর্ষবিন্দু পর্যন্ত লম্বা একটা রেখাংশ আমরা দেখতে পাচ্ছি, এবং গাছের গোড়া থেকে এই যে ছায়া পর্যন্ত একটা দূরত্ব আমরা দেখতে পাচ্ছি। এই ছায়ার যে দূরত্ব আছে সেই দূরত্বের সাথে এই যে এখানে গাছের শীর্ষবিন্দুর একটা কোণ আমরা এখানে চিত্র দিয়ে দেখতে পাচ্ছি। এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সেটা আমরা এখানে বুঝতে পারতেছি। এবং এর নিচেও যে একই ধরনের যে আরো দুটো চিত্র কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ এই চিত্র অপেক্ষা এই চিত্রগুলো একটু ছোট টাইপের। এই বিষয়গুলো নিয়ে আমরা এই শিখন অভিজ্ঞতায় বিস্তারিতভাবে আলোচনা করব। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। তাহলে আজকের আমাদের যে ক্লাসের যে শিখন অভিজ্ঞতাটির নাম হচ্ছে কি পরিমাপে ত্রিকোণমিতি। চলো আমরা প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। ধরো কোনো এক বিকেলে অবি, মিতা ও রিনা গাছের ছায়ায় বসে শ্রেণীর পড়া নিয়ে আলোচনা করছিল। তাহলে ধরা যাক কোনো একটা দিন অবি, মিতা এবং রিনা গাছের ছায়ায় বসে শ্রেণীর পড়া নিয়ে আলোচনা করছিল। মিতা অবিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি এই গাছের উচ্চতা বলতে পারবে? মিতা অবিকে জিজ্ঞেস করছে কি, তুমি কি এই গাছের, তারা যে গাছের নিচে বসে কাজ করতেছিল বা শ্রেণীর পড়াগুলো তৈরি করতেছিল, সেখানে তাকে জিজ্ঞেস করলো, যে মিতা অবিকে জিজ্ঞেস করলো যে যে তুমি কি এই গাছের উচ্চতা বলতে পারবে? অবি বলল, হ্যাঁ, এক্ষুনি আমি গাছে উঠে উচ্চতা মেপে দিচ্ছি। রিনা সাথে সাথে বলল, গাছে উঠতে পারবে না, গাছে না উঠেই কিভাবে উচ্চতা মাপা যায় এসো তা বের করার চেষ্টা করি। তাহলে কি বললো, গাছে ওঠা যাবে না, গাছে না উঠে এখান থেকে উচ্চতা মাপতে হবে। মিতা বলল, গাছের একটা ছায়া পড়েছে, দেখো তো ছায়া মেপে গাছের উচ্চতা মাপার কোনো বুদ্ধি বের করা যায় কিনা। তখন মিতা বলল যে গাছের একটা ছায়া পড়েছে, দেখো তো ছায়া মেপে গাছের উচ্চতা মাপার কোনো বুদ্ধি বের করা যায় কিনা। অভি বলল, আসলে ছায়াটি গাছের সাথে সমকোণে অবস্থান করছে, যে কিছুক্ষণ আগে আমরা যে একটা ছবি দেখে আসছি সেরকম। এরপরে তাহলে ছায়ার প্রান্ত বিন্দু থেকে গাছের শীর্ষবিন্দুতে একটি রেখা
কল্পনা করলে একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে। এটি কি কোনো কাজে লাগতে পারে? কে বললো এটা? অভি বলল। এরপর রিনা বলল, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যেতে পারে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো রিনার মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো কেমনে? কারণ হচ্ছে যে রিনা কিন্তু অষ্টম শ্রেণীতে, তোমরাও কিন্তু অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জেনে আসছো। এরপর মিতা বলল, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করা যায়। তাহলে মিতা কি বলল? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করা যায়। এখানে গাছের ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ ভূমি পরিমাপ করা যাবে, কিন্তু অতিভুজের দৈর্ঘ্য মাপতে না পারলে তো আর গাছের উচ্চতা বের করা যাবে না। সুতরাং আমাদের নিশ্চয় নতুন কোনো সূত্রের সন্ধান করতে হবে। চলো আগামীকাল গণিত শিক্ষকের সাথে বিষয়টি আলোচনা করি এবং দেখি নতুন কিছু খুঁজে পাওয়া যায় কিনা। পরের দিন গণিত শিক্ষককে অভি জিজ্ঞাসা করলো, স্যার, আমরা গাছে না উঠেও কি গাছের উচ্চতা মাপতে পারি? তখন শিক্ষক বললেন, তোমরা ত্রিকোণমিতির কয়েকটি ক্লাস মনোযোগ দিয়ে করো, তাহলেই পরবর্তীতে তোমাদের সমস্যাটি সমাধান করতে পারবে। তাহলে শিক্ষক মহোদয় বলেন কি, যে তোমরা যদি মনোযোগ দিয়ে ত্রিকোণমিতির কয়েকটি ক্লাস করো, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের সমস্যাটি তোমরা সমাধান করতে পারবে, অর্থাৎ নিজেরাই সমাধান করতে পারবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। ত্রিকোণমিতির ধারণা কি বলছে দেখো এখানে। পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাহলে সমকোণী ত্রিভুজ কি করে? পরিমাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এই কোণটা হচ্ছে কি এখানে সমকোণ, তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। আর সমকোণের বিপরীত এই যে বাহুটা আছে, এটার নাম হচ্ছে কি? অতিভুজ। এটার নাম কি? অতিভুজ। তোমরা কিন্তু অষ্টম শ্রেণীতে সেটা শিখে আসছো। আর এখানে এই যে বাহু, এটার নাম হচ্ছে কি? উচ্চতা। এটার নাম কি? উচ্চতা। আর নিচে যে বাহুটা আছে সেটার নাম হচ্ছে কি? ভূমি বা সন্নিহিত বাহু। এটার নাম কি? সন্নিহিত বাহু। ইংরেজিগুলো একটু জেনে নিবা। অতিভুজ, অতিভুজকে ইংরেজিতে বলা হয় কি? হাইপোটেনাস। এরপরে উচ্চতা, উচ্চতাকে বলা হয় অপোজিট সাইড। এরপরে ভূমি বা সন্নিহিত বাহু, এটাকে বলা হয় অ্যাডজাসেন্ট সাইড। তাহলে অতিভুজকে কি বলা হয়? হাইপোটেনাস। আর উচ্চতাকে বলা হয় অপোজিট সাইড। আর সন্নিহিত বাহু বা ভূমিকে বলা হয় অ্যাডজাসেন্ট সাইড। এগুলো মনে রাখার চেষ্টা করবে। আর এখানে যে সমকোণী ত্রিভুজের এখানে যে সমকোণ, এটা মান হচ্ছে কত? 90 ডিগ্রি। আর এখানে বাকি দুইটা কোণ যোগফল হবে 90 ডিগ্রি। কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি সমান, বা এক সরল কোণের সমান। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটি বিশেষ সম্পর্ক তোমরা পূর্বের শ্রেণীতে খুঁজে পেয়েছিলে। অর্থাৎ তোমরা অষ্টম শ্রেণীতে যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যে একটি বিশেষ সম্পর্ক আছে, সেটা তোমরা আগের শ্রেণীতে মানে অষ্টম শ্রেণীতে খুঁজে পেয়েছো। আর তা হলো, সেটা কি? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ। এই এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে যে এসি। এসি এর যে উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এসি যে অতিভুজ, অতিভুজের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র, এই বর্গের মানে ক্ষেত্রফল অপর দুই বাহু। অপর দুই বাহু কি কি? এখানে যে সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে কি? যে লম্ব। এই দুইটা বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, এদের
যে ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এখানে যে বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল যত হবে, এই দুইটা বাহুর উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র, ওই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল এটা সমান হবে। আশা করছি সেটা তোমরা কিন্তু যে অষ্টম শ্রেণীর মধ্যে যে পিথাগোরাসের উপপাদ্য সেখানে কিন্তু পরে আসছো। চিত্রটা আমি তোমাদের জন্য এঁকে দেখাচ্ছি যে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহু এ বি এবং বিসি বাহু দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে যোগফল সমষ্টি সমান, মানে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবার দেখো, আমি এ বি সি এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের উপর আমি যে এখানে অতিভুজ আছে, এই অতিভুজের সমান করে এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 10। প্রত্যেক বাহুর পরিমাণ যদি 10 হয়, মানে 10 হয়, তাহলে এই বর্গটার ক্ষেত্রফল হবে 10 × 10 সমান 100 বর্গ একক। হ্যাঁ, এরপর এখানে যে বর্গটা এঁকেছি, যে ভূমির উপর যে বর্গটা এঁকেছি, এই ভূমিটা মনে করো 8 একক, তাহলে এখানে প্রত্যেকটা বাহু হচ্ছে যে 8 একক করে। তাহলে এটার ক্ষেত্রফলটা কত হবে? তাহলে 8 × 8 = 8 8 যা 64 বর্গ একক। এবার এখানে যে লম্বর যে দৈর্ঘ্যটা ছিল, সেটার দৈর্ঘ্য ধরেছে কত? 6 একক। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 6 × 6, তাহলে 6 6 যা 36 বর্গ একক। তাহলে পিথাগোরাস আমাদেরকে কি বলছিলেন? পিথাগোরাস আমাদেরকে বলেছিলেন যে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে পরিমাপ, যে 100, সেটা পরিমাপটা কত পেয়েছি? সেটা 100 পেয়েছি। সেটা হবে যে বাকি দুই বাহুর উপর, বাকি দুই বাহু মানে হচ্ছে এখানে ভূমি এবং এটা হচ্ছে কি যে উচ্চতা, এই বাকি দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে এখানে ক্ষেত্রফল কত পেয়েছি? 36। আর এখানে ক্ষেত্রফল কত পেয়েছি? যে 64। তাহলে 36 + 64, দেখো 36 এবং 64 যদি আমরা যোগ করি, তাহলে এখানে কত হয়? 100 হয়। তো দেখো 100 এবং 100 কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেয়েছি? আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে অতিভুজের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল যত, আর বাকি যে দুই বাহু আছে সেই বাহু দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়ে যাবে এটার ক্ষেত্রফল। এটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারলাম। সেটা আমরা অষ্টম শ্রেণীতে জেনে আসছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এরপরে কি বলছে দেখো, যে সম্পর্কটি তৈরি হয়েছিল শুধু বাহুর মাধ্যমে, কিন্তু সমকোণী ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণ রয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে সমকোণী ত্রিভুজের মধ্যে 3টা বাহু রয়েছে। এখানে এই বাহু, এই বাহু, এই বাহু, 3টা বাহু রয়েছে। আবার কিন্তু 3টা কোণও রয়েছে, 1টা 2টা 3টা। ঠিক আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3টা বাহু 3টা কোণ কিন্তু রয়েছে। বাহু এবং কোণ ব্যবহার করেও বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায় এবং সেটি বাস্তব জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। ত্রিভুজের কোণ এবং বাহুর অনুপাত ব্যবহার করে প্রাচীনকালেও মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করেছে। যেমন গাছে না উঠেও কিভাবে গাছের উচ্চতা মাপা যায়, নদীর এক তীরে দাঁড়িয়ে কিভাবে নদীর প্রস্থ মাপা যায় ইত্যাদি। এইসব গাণিতিক কৌশলের উপর ভিত্তি করে ত্রিকোণমিতি, ইংরেজিতে ট্রাইকোনোমেট্রি নামে সৃষ্টি হয়েছে গণিতের এক বিশেষ শাখা। আর ট্রাইকোনোমেট্রি শব্দটি গ্রিক শব্দ ট্রাই অর্থ 3, গণ অর্থ হচ্ছে ধার এবং ম্যাট্রন অর্থ হচ্ছে যে পরিমাপ দ্বারা গঠিত। মিশরীয় ভূমি জরিপ ও প্রকৌশল কাজে ত্রিকোণমিতি ব্যবহার করত বলে ধারণা করা হয়। ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান সহ গণিতের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। তাহলে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে সামান্যতম ধারণা পেয়েছি। তাহলে ত্রিকোণমিতি জিনিসটা কি? গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের কোণ ও বাহুর পরিমাপ সম্পর্কিত বিষয় আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের কোণ ও বাহুর পরিমাপ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। যেখানের মধ্যে
ত্রিভুজের কোণ এবং বাহুর পরিমাপ নিয়ে আলোচনা করা হবে, সেটাই হচ্ছে যে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কিন্তু দুটি শাখা। ত্রিকোণমিতির কয়টি শাখা? ত্রিকোণমিতির দুটি শাখা। একটি হচ্ছে যে সমতলীয় ত্রিকোণমিতি আর অপরটি হচ্ছে যে গোলকীয় ত্রিকোণমিতি। এই অধ্যায়ে আমরা যে সমতলীয় ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে শিকন অভিজ্ঞতা 6 পরিমাপের ত্রিকোণমিতি, এখানে আমরা সমতলীয় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এখানে কি নিয়ে আলোচনা করব? সমকোণীয় যে সমতলীয় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। 2 সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের পরিচিতি। এবার আমরা এখানে চিত্রের মধ্যে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, যেটা কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা। এখন তোমরা কিন্তু আরো ভালোভাবে সেটা বুঝে যাবে। দেখো যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু নাম হচ্ছে কি অতিভুজ, যাকে ইংরেজিতে কি বলা হয়? হাইপোটেনাস। সেটা আমি কি তোমাদেরকে কিছুক্ষণ আগে শিখিয়েছি যে এটা হচ্ছে সমকোণ। হ্যাঁ, এই হচ্ছে এটা সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, এটাকে বলা হয় কি? অতিভুজ। এই অতিভুজকে ইংরেজিতে কি বলা হয়? হাইপোটেনাস। কি বলা হয়? হাইপোটেনাস। সংক্ষেপে অবশ্যই এইচ দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? এইচ দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখো সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত দুইটি সূক্ষ্মকোণ রয়েছে। তাহলে সমকোণ এটা এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা ব্যতীত দুইটা কিন্তু সূক্ষ্মকোণ রয়েছে, যারা সমকোণ অপেক্ষা ছোট। যারা সমকোণ অপেক্ষা ছোট, অবশ্যই ছোট হবে সেটাও তোমরা জানো, কারণ হচ্ছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা মিলে কিন্তু 90 ডিগ্রি হবে। তার মানে বোঝা যাচ্ছে কি প্রত্যেকটা 90 ডিগ্রি অপেক্ষা কম। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে একটা সমকোণ রয়েছে আর বাকি দুইটা সূক্ষ্মকোণ রয়েছে। এবার দেখো যে সূক্ষ্মকোণ দুটি উভয় ত্রিভুজ সংলগ্ন, মানে অতিভুজ সংলগ্ন। সূক্ষ্মকোণ দুটি উভয়ই অতিভুজ সংলগ্ন। আচ্ছা দেখো সূক্ষ্মকোণ এখানে একটা এখানে একটা, এটা অতিভুজের সাথে লাগানো সংলগ্ন। বুঝতে পারছো তোমরা যে যেটা একদম যার সাথে লাগানো, অর্থাৎ অতিভুজের সাথে, অতিভুজের সংলগ্ন মানে হচ্ছে যে অতিভুজের সাথে লাগানো। এবার বলছে কি অতিভুজ সংলগ্ন বাহু দুটির একটিকে ভূমি অন্যটিকে উচ্চতা বলে। দেখো এটাকে বলা হয় ভূমি আর এটাকে বলা হয় উচ্চতা। অর্থাৎ অতিভুজ সংলগ্ন যে বাহু দুটি আছে, কোণ দুটি আছে, যে একটা হচ্ছে সি কোণ আর একটা হচ্ছে যে বি কোণ, এবং সেই অতিভুজ সংলগ্ন দুইটা বাহু আছে, সেই বাহু দুটা হচ্ছে কি এই বাহু নিচেরটা, এটাকে বলা হয় কি যে সন্নিহিত বাহু বা ভূমি, আর এখানে যেটা এভাবে আছে হ্যাঁ সেটা হচ্ছে কি বিপরীত বাহু বা উচ্চতা। ভূ সমান্তরালে যে বাহুটি থাকে সেটি হচ্ছে ভূমি, এবং ভূ সমান্তরালের সাথে উলম্বভাবে যে বাহুটি থাকে সেটা হচ্ছে উচ্চতা। অর্থাৎ ভূমির সাথে, ভূমির সাথে যেটা থাকে সেটা হচ্ছে কি ভূমি, আর ভূমির সাথে যে উলম্বভাবে থাকে সেটাকে বলা হয় কি উচ্চতা। কিন্তু খেয়াল রাখবে ত্রিভুজটিকে ঘুরিয়ে লম্বকে ভূ সমান্তরালে নিয়ে আসলে আমরা কিন্তু তাকেই ভূমি ধরব এবং অন্যটিকে উচ্চতা ধরব। তোমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে বলছে সেটা আমি তোমাদের জন্য এখানে আন্ডারলাইন করে দিয়েছি। দেখো খেয়াল রাখবে ত্রিভুজটিকে ঘুরিয়ে লম্বকে ভূ সমান্তরালে নিয়ে আসলে আমরা কিন্তু তাকেই ভূমি ধরব এবং অন্যটিকে উচ্চতা ধরব। তারপর কি বলছে দেখো, ফলে ত্রিভুজের ভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর নামের পরিবর্তন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা এটা আমি তোমাদেরকে চিত্র এঁকে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকেছি। এটা হচ্ছে যে ভূমি, এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে যে থিটা, এই থিটাটা কোথায় অবস্থান করতেছে? এই এখানে অবস্থান করতেছে। হ্যাঁ, এই থিটার বিপরীত যে বাহু সেটা হচ্ছে কি দেখো তো ভালো করে, উচ্চতা বা লম্ব। উচ্চতা বা লম্ব, যেটাকে আমরা ইংরেজিতে বলেছি কিন্তু অপোজিট সাইড। তাকে আমরা কি বলেছি? অপোজিট সাইড। তাহলে এটার অপোজিট সাইড হচ্ছে যে এটা, এটা হচ্ছে যে উচ্চতা। তখন ভূমি হচ্ছে যে এটা, তখন ভূমি কোনটা? এটা। ভালো করে খেয়াল করো। এবার একটু নিচের চিত্রটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে নিচে ভালো করে খেয়াল করো, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আমরা
এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, এটার যে বিপরীত বাহু অতিভুজ। এবার থেটাটা কোথায় আছে দেখো, হ্যাঁ, থেটা বা থিটা অনেকে অনেক নামে বলে, যে এটা আছে এখানে। তাহলে এটার বিপরীত বাহু কিন্তু এটা, দেখো এটার বিপরীত বাহু এটা, এটা হয়ে গেছে কি উচ্চতা। তাহলে এটা কি হবে, এটা অবশ্যই ভূমি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে। তখন আমরা চিত্রটাকে এইভাবে ঘুরিয়ে দিতে পারি, এই যে এভাবে ঘুরিয়ে দিতে পারি। দেখো যে এটা ভূমি, এখানে কিন্তু এটা, এটার অপোজিট, হ্যাঁ অপোজিট যেটা সেটা হচ্ছে যে উচ্চতা। তাহলে এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা কি করলাম, এই ত্রিভুজের লম্বটাকে যখন আমরা এভাবে ঘুরিয়ে দিয়েছি, তখন দেখো এই লম্বটা কিন্তু এখন আর লম্ব নাই, এটা কি হয়ে গেছে, ভূমি হয়ে গেছে। কি হয়ে গেছে, ভূমি হয়ে গেছে। এটা হয়েছে কি উচ্চতা, এটা কি হয়ে গেছে উচ্চতা। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর তোমাদের মনে রাখার ক্ষেত্রে আমি তোমাদের জন্য শিখিয়ে দিচ্ছি কি, যে থেটার বিপরীত পাশে উচ্চতা অবস্থান করবে। তাহলে থেটার বিপরীতে যদি উচ্চতা থাকে, তাহলে এই ভূমি থাকবে, মানে বাকিটা হবে ভূমি, বাকিটা কি হবে, ভূমি হবে। কারণ অতিভুজ ঠিক থাকবে, অতিভুজ কি থাকবে, ঠিক থাকবে। আশা করছি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। ত্রিভুজের যে ভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর যে নামের পরিবর্তন হয়, এটা আমাদের কাজের জন্য একটা সমস্যা। এটা আমাদের কাজের জন্য কি একটা সমস্যা। ফলে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করে নিলে আমাদের আরো কোনো সমস্যা থাকবে না। আমাদের কি বলছে, যে ফলে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর নামের পরিবর্তন হবে। হ্যাঁ, এটা আমাদের কাজের মানে সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করে নিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধরো ভূমি এবং অতিভুজ সংলগ্ন কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করতে চাই। কি বলছে ভালো করে খেয়াল করো, ভূমি এবং অতিভুজের বা অতিভুজ সংলগ্ন কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করতে চাই। তাহলে ভূমিকে সন্নিহিত বাহু, হ্যাঁ অ্যাডজাসেন্ট সাইড, ভূমিকে কি বলা হবে, অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু। উচ্চতাকে বিপরীত বাহু বা অপোজিট সাইড হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে ভূমিকে আমরা কি দিয়ে প্রকাশ করব, এস দিয়ে প্রকাশ করব, অ্যাডজাসেন্ট সাইড সংক্ষেপে। এরপরে উচ্চতাকে বিপরীত বাহু বা অপোজিট সাইড, মানে অপোজিট সাইড মানে কি, ও এস দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি শিখলাম, যে সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে যে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে যে অতিভুজ। এই অতিভুজ সংলগ্ন দুটি বাহু আছে, এই বাহু আর এই বাহু। আর অতিভুজ সংলগ্ন দুটি কোণ আছে, এ বি কোণ এবং সি কোণ। তাহলে আমরা জানবো যে থেটা যেদিকে থাকবে, যে থেটার অপোজিটে থাকবে উচ্চতা। তাহলে থেটার যে বিপরীতে, হ্যাঁ অপোজিটে যদি উচ্চতা বা যে লম্ব থাকে, তাইলে ভূমি থাকবে পরেরটা, মানে অপর বাহুটা কি হবে, ভূমি হবে বা সন্নিহিত বাহু হবে। চলো আরো নিচের দিকে যাই, আরো সামনে আগাই। দেখো এবার কি বলছে, জ্যামিতিক চিত্রে শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ যেমন এ বি সি ইত্যাদি। যেমন এখানে যে একটা ত্রিভুজ এ বি সি, এগুলো শীর্ষবিন্দু হচ্ছে যে, যে এখানে শীর্ষবিন্দু হচ্ছে এটা, আর এখানে শীর্ষবিন্দু হচ্ছে এটা, আর এখানে শীর্ষবিন্দু হচ্ছে যে এটা। এই শীর্ষবিন্দুগুলো বড় হাতের অক্ষর দিয়ে, যেমন এ বি সি, দেখো বড় হাতের অক্ষর দিয়ে কিন্তু বা বর্ণ দিয়ে এগুলো লেখা হয়েছে, ঠিক আছে। এবং বাহু চিহ্নিত করার জন্য ছোট হাতের বর্ণ যেমন এ বি সি ইত্যাদি ব্যবহার করা হয়। যেমন দেখো এই বাহুটা চিহ্নিত করার জন্য এ, ছোট হাতের এ দিয়েছে। এই বাহুটাকে চিহ্নিত করার জন্য ছোট হাতের বি, এই বাহুটাকে চিহ্নিত করার জন্য ছোট হাতের সি ব্যবহার করা হয়েছে। সাধারণত শীর্ষবিন্দুতে ব্যবহৃত বড় হাতের বর্ণকে বিপরীত বাহুর জন্য ছোট হাতের বর্ণ হিসেবে ব্যবহার করা হয়। এখানে যে বিসি বাহু, এটা একটা বিসি বাহু, বিসি বাহুর অপোজিট যে বাহুটা আছে বা যে শীর্ষবিন্দুটা আছে, বিসি বাহুর যে অপোজিট শীর্ষবিন্দুটা আছে সেটার নাম হচ্ছে এ। এর নাম অনুসারে এখানে যে স্মল এ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই বাহুটাকে স্মল এ ব্যবহার করা হয়েছে। এবার দেখো এই এ বি বাহুর অপোজিট যে শীর্ষবিন্দু সেটা হচ্ছে সি, এটা হচ্ছে ক্যাপিটাল সি।
এই এই ক্যাপিটাল সি এর অপোজিট যে বাহুটা আছে, হ্যাঁ, অপোজিট যে বাহুটা আছে এ বি, সেই বাহুটাকে নামকরণ করা হয়েছে এটার নাম অনুসারে স্মল সি। ঠিক আছে, ঠিক একইভাবে এসি যে বাহুটা আছে, এসি বাহুর বিপরীত যে কোণ সেটা হচ্ছে কোণ বি। বি কোণ হচ্ছে যে শীর্ষবিন্দু, বি হচ্ছে শীর্ষবিন্দু। এই বি এর নাম অনুসারে এটাকে স্মল বি হিসেবে এই বাহুটাকে নামকরণ করা হয়েছে। সেজন্য বলা হচ্ছে, দেখো, সাধারণত শীর্ষবিন্দুতে ব্যবহৃত বড় হাতের বর্ণকে বিপরীত বাহুর জন্য ছোট হাতের বর্ণ হিসেবে ব্যবহার করা হয়। যে জিনিসটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, অর্থাৎ এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু সেটা হচ্ছে সি, এই বিন্দুর বিপরীত বাহু হচ্ছে বি, এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে এ। ঠিক আছে, এভাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটা ক্যাপিটাল হলে এটা স্মল লেটারের হবে, এটা যদি ক্যাপিটাল হয় এই বাহুটা স্মল লেটারের হবে, হ্যাঁ, বা স্মল বর্ণের হবে। এটা ক্যাপিটাল লেটার হলে আর এখানে এটা হবে স্মল লেটারের, এই বাহুটা স্মল লেটারের হবে, এইটাই এখানে বলা হয়েছে। এরপর দেখো, কোন নির্দেশের জন্য সাধারণত গ্রিক বর্ণ ব্যবহার করা হয়? কোন নির্দেশের জন্য কি বর্ণ ব্যবহার করা হয়? গ্রিক বর্ণ ব্যবহার করা হয়। প্রাচীন গ্রিসের গণিতবিদগণের হাত ধরেই জ্যামিতি ও ত্রিকোণমিতিতে এই বর্ণগুলো ব্যবহৃত হয়ে আসছে। ব্যবহৃত বর্ণগুলোর কয়েকটি নিচে দেয়া হলো। দেখো, এখানে একটা ছক দেওয়া আছে যে বিভিন্ন বর্ণের কোন নির্দেশের বিভিন্ন যে বর্ণ রয়েছে গ্রিক বর্ণ, হ্যাঁ, সেগুলোর নিচে কয়েকটি দেওয়া আছে। দেখো যে আলফা, এরপরে বিটা, এরপরে গামা, এরপর হচ্ছে থিটা, এরপর হচ্ছে যে ডেল্টা। আমরা যে এখানে বি কোণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? থিটার মাধ্যমে প্রকাশ করেছি। তাহলে বলা হয়েছে, দেখো, উপরের চিত্রে কোণ এ বি সি কে থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এ বি সি এই কোণটাকে, বি কোণটাকে আমরা থিটার মাধ্যমে চিহ্নিত করেছি। এবার তোমাদের জন্য একটা একক কাজ আছে, একক কাজটা একটু ভালো করে দেখো কি বলছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একক কাজ। নিচের চিত্রগুলো থেকে থিটা এবং এ কোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করো। তাহলে বিপরীত বাহু মানে কি? বিপরীত বাহু মানে হচ্ছে যে উচ্চতা বা লম্ব, উচ্চতা বা লম্ব। ঠিক আছে, আর সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি? সন্নিহিত বাহু মানে হচ্ছে যে ভূমি। সন্নিহিত বাহু মানে কি? ভূমি। ঠিক আছে, অর্থাৎ অ্যাডজাসেন্ট সাইড, সংক্ষেপে আমরা এএস বলে থাকি। আর উচ্চতা বা লম্ব, উচ্চতা বা লম্বকে আমরা বলে থাকি অপোজিট সাইড, ও এস। কি বলে থাকি? ও এস। এরপরে অতিভুজ যেটা ছিল সেটাকে আমরা ইংরেজিতে কি বলি? হাইপোটেনাস। সংক্ষেপে প্রকাশ করি এইচ দ্বারা। কি দ্বারা? এইচ দ্বারা। তাহলে এগুলো যেহেতু আমরা জানি, তখন আমাদের একক কাজটা করতে সোজা লাগবে বা সহজ মনে হবে। এবার পরের পৃষ্ঠা যাই একক কাজটা করার জন্য। এবার একক কাজটা দেখো, এখানে ক খ গ তিনটা চিত্র দেওয়া আছে। কয়টা চিত্র দেওয়া আছে? তিনটা চিত্র দেওয়া আছে। এই চিত্রগুলো অনুসারে তোমাদেরকে এই যে ছকটা এখানে পূরণ করতে হবে। প্রথমে আমরা ক নাম্বার চিত্র দেখব এবং ক নাম্বার যে ঘরগুলো আছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। ক নাম্বার দেখো যে সমকোণী ত্রিভুজের নাম ক, অর্থাৎ এই ত্রিভুজটার নাম হচ্ছে যে ক। আর বলছে কি সূক্ষ্মকোণ থিটা, এখানে সূক্ষ্মকোণ এটা থিটা। তাহলে এটা এটা কি কোণ? এটা আমরা জানি এটা হচ্ছে যে সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। অতিভুজ কত? 17। দেখো অতিভুজ এখানে 17 দেওয়া আছে। এবার সূক্ষ্মকোণ থিটা দেওয়া আছে, এই থিটার বিপরীত বাহু হচ্ছে এটা, অ্যাডজাসেন্ট সাইড, সরি অপোজিট সাইড। এটা হচ্ছে কি? অপোজিট সাইড। তাহলে অপোজিট সাইডটার মান কত হবে? অপোজিট সাইডটার মান হবে 8। কত হবে? 8। এরপর হচ্ছে কি? সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি। তাহলে আমরা জানি কি থিটার সাথে লাগানো যেটা সেটা হচ্ছে ভূমি, এবং আরো জানি থিটার বিপরীতে যেটা থাকে সেটা বিপরীত বাহু বা উচ্চতা বা লম্ব। তাহলে আর আর যে বাহুটা থাকে সেটার নাম কি? আর যে বাহুটা থাকে সেটার নাম হচ্ছে যে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে ভূমির পরিমাপটা কত? 15। তাহলে আমরা এখানে কত লিখবো? 15 লিখবো। কত লিখবো? 15 লিখবো।
আশা করছি ক নাম্বার সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার চিত্র আমরা খ দেখব, অর্থাৎ সমকোণী ত্রিভুজ খটা দেখব। এই খ হচ্ছে এখানে সমকোণী ত্রিভুজ। এবার একটু করে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহুর নাম কি অতিভুজ। আর এখানে যে তেটা দেওয়া আছে, সূক্ষ্মকোণ তেটা এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ আমরা বের করব। অতিভুজ কি পি, তাহলে অতিভুজ আমরা এখানে পি বের করে নিলাম। তাহলে এবার আরেকটা দেখো, আমরা এখন বিপরীত বাহু বের করব। আমরা দেখতেছি তেটা, তেটা কোথায় আছে দেখো, এই জায়গায়। এটার অপোজিট সাইড এটা, অর্থাৎ বিপরীত বাহু। তেটার বিপরীত বাহু হচ্ছে যে কি এটা, তার মানে কি এটা হচ্ছে উচ্চতা। এই যে আমি লিখে রাখছি এখানে উচ্চতা বা লম্ব বা বিপরীত বাহু। তাহলে এটার তেটার বিপরীত বাহু হচ্ছে এটা আর। তাহলে আমরা বিপরীত বাহু কি পেয়ে গেছি, আর পেয়ে গেছি। এবার একটু খেয়াল করো, এটা যদি বিপরীত বাহু হয় তাহলে এই বাহুটা কি হবে, এই বাহুটা হবে ভূমি। এই বাহুটা কি হবে, ভূমি বা সন্নিহিত বাহু। এই বাহুটা কি হবে, ভূমি বা সন্নিহিত বাহু, সেটার নাম কি কিউ। তাহলে আমরা সন্নিহিত বাহু পেয়ে গেছি কিউ। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা বুঝতে পেরেছো। এবার গ নাম্বার চিত্রটা দেখো। গ নাম্বার চিত্রটা একটু জটিলতা আছে, প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে মনোযোগ দাও। এখানে দুইটা যে সূক্ষ্মকোণ দেওয়া আছে, হ্যাঁ, সেই সূক্ষ্মকোণ দুইটার একটা আলফা দেওয়া আছে আর একটা কি তেটা দেওয়া আছে। সেজন্য আমাদের এখানে কিন্তু দুইটা দিয়েছে, হ্যাঁ, সেজন্য এখানে কি গ দুইটা দিয়েছে। প্রথমে আমরা হিসাব করব যে তেটা যেটা দিয়েছে সেটা দিয়ে। তাহলে প্রথমে আমরা বের করব কি অতিভুজ। কি বের করব, অতিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা হবে, সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু। এবার দেখো তো সমকোণের বিপরীত বাহু হচ্ছে যে ইএফ। সমকোণের বিপরীত বাহু কি ইএফ, ঠিক আছে। এবার ইএফ আমরা এখানে পুরো লিখবো না, কারণ এখানে কিন্তু পরেরটাতে দেখো এখানে কিন্তু ইএফ লেখা আছে। তাহলে আমরা কি লিখবো, এই যে যে এখানে যে শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর নাম শীর্ষবিন্দুর স্মল লেটার দিয়ে হবে। তাহলে এটা হবে জি, এটা হবে কি জি। তাহলে আমরা এখানে অতিভুজটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, জি, অর্থাৎ স্মল জি। এবার বের করব বিপরীত বাহু। কার বিপরীত বাহু, তেটার বিপরীত বাহু। তেটা হচ্ছে এখানে, তেটার বিপরীত বাহুর নাম কি ইজি, হ্যাঁ, অথবা জিই, যে কোনো একটা বলতে পারি। কিন্তু এটার যে শীর্ষবিন্দু, বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এফ। তাহলে আমরা এই বাহুটার নাম দিতে পারি স্মল এফ। কি দিতে পারি, স্মল এফ, যেহেতু এটা ক্যাপিটাল এফ শীর্ষবিন্দু নাম দেওয়া আছে, তাহলে এটা আমরা বিপরীত বাহু স্মল এফ দিয়ে দিতে পারি। এবার আমরা বের করব সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এটার বিপরীত বাহু এটা পেয়ে গেছি, হ্যাঁ, অপোজিট সাইড পেয়ে গেছি। তাহলে আমরা এবার বের করব কি সন্নিহিত বাহু। ইংরেজিতে যাকে বলা হয় অ্যাডজাসেন্ট সাইড। কি বলা হয়, অ্যাডজাসেন্ট সাইড, অর্থাৎ সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এটা যদি বিপরীত বাহু হয় বা উচ্চতা হয় বা লম্ব হয়, তাহলে এটা কি হবে, ভূমি হবে। এই ভূমিটার নাম কি জি এফ বা এফ জি। কিন্তু আমরা যেহেতু থিটার মাধ্যমে করতেছি, তাহলে আমরা এটা কি লিখবো, এটার শীর্ষবিন্দু যেটা আছে, অর্থাৎ এই বাহুটার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে ই। তাহলে এই বাহুটার নাম দিব আমরা স্মল ই। কি দিব, স্মল ই দিব। তাহলে আমরা যে সন্নিহিত বাহুটা পেয়ে গেছি স্মল ই। আশা করছি এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। যেহেতু এটা বুঝতে পেরেছো, এরপরে যে গ নাম্বারটা দিয়েছে সেটা একদম তোমাদের বুঝতে সহজ হয়ে গেছে। তোমাদের জন্য বুঝতে কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আবার আমরা এই যে গ নাম্বার চিত্রটার দিকে খেয়াল করব। তাহলে গ নাম্বার চিত্র খেয়াল করতেছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে গ। এরপর হচ্ছে সূক্ষ্মকোণ হচ্ছে এখন আলফা। সূক্ষ্মকোণ কি আলফা। এবার কি বের করতে বলছে, অতিভুজ, হ্যাঁ। তাহলে সমকোণ এটা, সমকোণের বিপরীত বাহু অতিভুজ ইএফ। এই ইএফ এখানে কিন্তু বাহু ইএফ দিয়ে লেখা হয়েছে। তাহলে এবার আমরা বিপরীত বাহু লিখবো। তাহলে এই যে আলফা, আলফার বিপরীত বাহু কি হবে, আলফার বিপরীত বাহু হবে এই যে এটা। আমরা চাইলে এখানে বাহুর নামও কিন্তু এখানে দিতে পারি, যে জি, জি হচ্ছে কি ইএফ, জি হচ্ছে কি ইএফ। আর এফ হচ্ছে কি, এফ হচ্ছে কি ই জি। আর ইটা হচ্ছে যে কি জিএফ, এটা হচ্ছে কি জি এফ, ঠিক আছে। এবার যে আলফার মাধ্যমে আমরা প্রকাশ করি, আলফার এই যে আলফার বিপরীত বাহু হচ্ছে কি জি এফ। তাহলে আমরা এখানে জি
এফ লিখতে পারি, GF লিখতে পারি। তাহলে আলফার এটা যদি যে বিপরীত বাহু হয়, তাহলে অতিভুজের সাথে লাগানো আরেকটা যে বাহু আছে এটা এটা হবে কি সন্নিহিত বাহু। এটার নাম কি? সন্নিহিত বাহু। এটার নাম হচ্ছে যে ইজি। এটার নাম কি? ইজি। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। তোমাদের কাছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসে একটা লাইক করবা, অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবা কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দেবে। গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিত সহ অন্যান্য বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।